আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমনপীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয় বলে জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমনপীড়নে অংশ নিলে বন্ধ হয়ে যেতে পারে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ দেওয়া হয়েছিল এমন সতর্কবার্তা। দর্শক, নিশ্চয়ই বিভিন্ন সময় বিভিন্ন মহলের বিশেষ বিশেষ পরিকল্পনা হঠাৎ করে ফাঁস হয়ে যায়। যেমনটা সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের অজান্তেই ফাঁস করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহিদ ইসলাম। পদত্যাগের হিড়িক চলছে নব্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির মধ্যে। আপনারা জানেন, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রতিষ্ঠিত নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির গত কয়েকদিন আগে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। আত্মপ্রকাশের পর থেকেই আলোচনা সমালোচনায় জর্জরিত এই সংগঠনটি। স্বভাবতই বাংলাদেশে যে কোনো কার্যক্রম শুরু করলে সমালোচনা আলোচনা থাকবেই, সে ভালো কাজ করলেও থাকবে, মন্দ কাজ করলেও থাকবে। কিন্তু নতুন এই সংগঠনটির মনে হচ্ছে যেন সমালোচনার ভার পিছু হটছে না, তাদের গায়ের সাথে লেগেই যাচ্ছে। আর সেই সমালোচনাটি তৈরি হয়েছে এখন আবার তাদের এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাদের দলের পক্ষ থেকে 3 জন সিনিয়র নেতা ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়ে তারা এই দল থেকে চলে গিয়েছে। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন হুঙ্কার জানিয়ে কথা বলেছে, যেখানে কিন্তু ভারত একেবারেই শেষ হয়ে যাচ্ছে। সে সাথে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস কেমন ভাষণ দিয়েছে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে আপনারা কিন্তু ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটি কেমন হবে। আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের কাছে যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আগস্ট গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমনপীড়নে অংশ নিলে বন্ধ হয়ে যেতে পারে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ দেওয়া হয়েছিল এমন সতর্কবার্তা। বিবিসির হার্ট টক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। অনুষ্ঠানে আন্তর্জাতিক আইন মেনে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা চলাকালে বাংলাদেশের প্রসঙ্গটি নিয়ে এমন মন্তব্য করেন তিনি। বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বিবিসি হার্ট টকের নতুন পর্ব। পডকাস্টে অংশ নেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ নানা দেশের পরিস্থিতির উদাহরণ তুলে ধরে জাতিসংঘের ক্ষমতা নিয়ে ভলকার তুর্ককে প্রশ্ন করেন উপস্থাপক স্টিফেন সাকার। উত্তরে বাংলাদেশ প্রসঙ্গ টানেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। জানান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করায় দেশটিতে রাজনৈতিক পরিবর্তন দেখা গেছে। আপনি জানেন, বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়, তাদের দমনে ব্যাপক নিপীড়ন চালায় শেখ হাসিনা সরকার। তাদের কাছে বড় আশা ছিল জাতিসংঘ কি বলে, কি করতে পারে। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তাহলে তারা আর শান্তিরক্ষী পাঠাতে পারবে না। ফলস্বরূপ আমরা পরিবর্তন দেখলাম। ভলকার তুর্ক জানান, নতুন সরকার গঠন পরবর্তী সময়েও বাংলাদেশ ইস্যুতে খোঁজ রেখেছে জাতিসংঘ। মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, তখন তিনি আমাকে ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাতে বললেন এবং পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করতে, সেখানে কি ঘটেছে তা তদন্ত করতে বললেন। আমরা তাই করেছি। গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা অবস্থান নেয়, কথা বলায় এবং সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। অনুষ্ঠানে ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, সুদান সহ বিভিন্ন দেশে চলমান সংকট নিয়ে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। পদত্যাগের হিড়িক চলছে নব্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির মধ্যে। আপনারা জানেন, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রতিষ্ঠিত নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির গত কয়েকদিন আগে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। আত্মপ্রকাশের পর থেকেই আলোচনা সমালোচনায় জর্জরিত এই সংগঠনটি। স্বভাবতই বাংলাদেশে যে কোনো কার্যক্রম শুরু করলে সমালোচনা আলোচনা থাকবেই, সে ভালো কাজ করলেও থাকবে, মন্দ কাজ করলেও থাকবে। কিন্তু নতুন এই সংগঠনটির মনে হচ্ছে যেন সমালোচনার ভার পিছু হটছে না, তাদের গায়ের সাথে লেগেই যাচ্ছে। আর সেই সমালোচনাটি তৈরি হয়েছে এখন আবার তাদের এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাদের দলের পক্ষ থেকে 3 জন সিনিয়র নেতা ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়ে তারা এই দল থেকে চলে গিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির যে অভিষেক অনুষ্ঠানটি আমরা দেখলাম, তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি দেখলাম,
সে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ছাত্র জনতা এখানে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। ছাত্রদের প্রতি স্বভাবতই বাংলাদেশের সাধারণ নাগরিকদের উচ্চমানের একটি আশা আকাঙ্ক্ষা রয়েছে যে ছাত্ররা বাংলাদেশের জুলাই বিপ্লবে যেভাবে আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, দেশকে এগিয়ে নিতে যেভাবে তারা প্রচেষ্টা করেছে, সেই প্রচেষ্টা অব্যাহত রেখে আগামীর বাংলাদেশ গঠনেও তারা ভূমিকা পালন করবে। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো, কি এমন হচ্ছে দলটির মধ্যে, যে দলের মধ্যে পদত্যাগের হিড়িক বইছে? মাত্র এক সপ্তাহ হলো না দলটি গঠন হয়েছে, তার মধ্যেই এটা নিয়ে আসলে এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা যেমন হচ্ছে, সমালোচনা হচ্ছে। এই জায়গা থেকেই আজকে আমি আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার কাছে মনে হচ্ছে যেই সকল নেতাকর্মীরা এই দলের ভিতরে ঢুকেছেন এবং আবার বের হচ্ছেন, এরা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের আগামীর স্বপ্ন বাস্তবায়নের কারিগর। বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়, সেই আন্দোলনের সময় যারা নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন দলের সংগঠনের পিছন থেকে সামনে থেকে গোপনে প্রকাশ্যে যারাই অংশগ্রহণ করেছেন, সবাই কিন্তু দেশপ্রেমিক, সবাই চায় বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করতে। বাংলাদেশের ছাত্র জনতার এই আন্দোলনকে যখন তুঙ্গে উঠেছে, তখন এদেশের রাজনৈতিক সংগঠনগুলো তাদেরকে ব্যাকআপ দিয়েছে, পিছনে বাতাস দিয়েছে। এবং কেউ কেউ মনে করে বাংলাদেশের এই ছাত্রদের যে নেতৃত্বে গঠিত আন্দোলন, এবং আমিও মনে করি, কেউ কেউ না, আমিও মনে করি এদের মধ্যে সিংহভাগই হয়তো বাংলাদেশে যেই দলটিকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল, সেই বাংলাদেশ জামাত ইসলাম, যাদেরকে সম্ভবত 1 তারিখ বা 2 তারিখে নিষিদ্ধ করেছে, আর 5 তারিখে গিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, সেই সংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনের সময় পিছন থেকে ব্যাকআপ দিয়েছে, কৌশলে নেতৃত্ব দিয়েছে ভিন্ন আঙ্গিকে, কিন্তু তারা সেটা সামনে প্রকাশ করেনি। এটা এখন আওয়ামী লীগও স্বীকার করে, ছাত্র জনতাও স্বীকার করে, বিভিন্ন সংস্থাও স্বীকার করে। কিন্তু এর বাইরে বড় যে শক্তিটি কাজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারপরে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরপরে গণ অধিকার পরিষদের নুরু ভাইয়ের নেতৃত্বে একদল মেধাবী শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। এক বাক্যে এই আন্দোলনটি ছিল সামষ্টিক। কিন্তু এই আন্দোলনে যখন যারা যাদেরকে সহযোগিতা করেছে, তারা যখন অনুভব করেছে যে এই সংগঠনটি হয়তো বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, জাতীয়তাবাদী মূল্যবোধ, এদেশের সভ্যতা সংস্কৃতিকে লালন করে সামনের দিকে দল নিরপেক্ষভাবে এগিয়ে যেতে পারে এবং এদেশের মানুষের রাজনীতিতে ভালো ভূমিকা পালন করতে পারে, তখন কিন্তু নির্দলীয় নিরপেক্ষ বহু মানুষ এই দলের পিছনে ব্যাকআপ দেওয়ার জন্য মাঠে নেমেছে। এখনো তারা অনেকে হয়তো স্টিল এই দলটার শুভকামনা করেই যাচ্ছেন। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই দলের কিছু কিছু নেতাকর্মী তাদের বক্তব্যের মধ্যে স্থিতিশীলতা রাখতে পারেন নাই। তারা যখন বক্তব্য দিচ্ছেন, আজকে এক ধরনের দিয়েছেন, ঠিকই এই বক্তব্য থেকে ইউটার্ন নিয়ে আরেকদিন আরেক ধরনের দিচ্ছেন। এবং এই বক্তব্যগুলোকে যদি আপনি একটু অ্যানালাইজ করেন, তাহলে সেখানে একটু গন্ধ পাওয়া যাবে যে ক্ষমতার স্বাদ কিংবা প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন কিংবা ভিন্ন কিছু, যেটা একেবারে ছোট্ট আকারে দেখা যাচ্ছে, খুব বড় আকারে না। এবং এটাকে আমি দোষেরও বলছি না, যে কোনো অর্গানাইজেশন সে প্রতিষ্ঠিত হবে, তার ব্যক্তি স্বার্থ থাকবে, দেশের স্বার্থ থাকবে, সব থাকবে, কিন্তু যে একটা ক্লিন ইমেজ নিয়ে শুরু করেছিল, সেখানে একটু হলেও তারা ভাটা পড়াতে সক্ষম হয়েছে এই স্বল্প কয়েকদিনের মধ্যেই। মানুষ যেটা চায়, আপনি বাই বর্ন যেভাবে হচ্ছেন সেটাকেই ক্যারি করে এন্ড পর্যন্ত যান। মানুষ যেটা চায়, আপনি যেটা শুরুতে বলেছেন এখনো সেটা কন্টিনিউ করেন। ফর এক্সাম্পল, আওয়ামী লীগের সময় আপনি কি ভাষায় কথা বলতেন, এখন আপনার একই চরিত্র কোনো ব্যক্তি যদি অবলম্বন করে, আপনি একই ভাষা ব্যবহার করবেন, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু আওয়ামী লীগের সময় যে ভাষা আপনি ব্যবহার করেছেন, এখন আপনি একই অপরাধ ভিন্ন কেউ করলে করবেন না, তার মানে মানুষ বুঝে নিবে যে আপনি কারো না কারো হয়ে এমনভাবে কাজ করছেন যে আপনি কোনো অবস্থাতেই নীতি নৈতিকতার জায়গাটায় নেই। আমি বলছি, এই ছাত্র সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎ অন্ধকার হবে না, তবে এই রাজনৈতিক দলটার প্রতিষ্ঠা হওয়ার জন্য কিছুটা হলেও নতুন করে আবার তারা বাধার সম্মুখীন হবেন এবং তার একটা নজির হচ্ছে এই তাদের দল থেকে একসাথে কিছু মানুষের পদত্যাগ। দর্শক, নিশ্চয়ই বিভিন্ন সময় বিভিন্ন মহলের বিশেষ বিশেষ পরিকল্পনা হঠাৎ করেই ফাঁস হয়ে যায়। যেমনটা সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের অজান্তেই ফাঁস করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহিদ ইসলাম। তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে কি ধরনের মন্তব্য করেছেন তা হয়তো আপনারা এর মধ্যে অনেকেই জেনেছেন। তিনি মন্তব্য করেছেন যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থা, তাতে এই সময় একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। তার এই বক্তব্যের মধ্য দিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। কেউ মনে করছেন যে নাহিদ ইসলাম কি সরকার এবং প্রধান উপদেষ্টাকে
অস্বস্তির মধ্যে ফেললেন এমন একটি চরম সত্য উচ্চারণের মধ্য দিয়ে। নাহিদের বক্তব্য কি সরকারের সঙ্গে ছাত্রদের একটি বিভেদের রেখা স্পষ্ট করে তুলছে? যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের যে দামের ঊর্ধ্বগতি, তাতে করে তীব্র অসন্তোষ জনগণের মধ্যে বিরাজ করছে এবং সেই অসন্তোষের দায়ভার বা সরকারের ব্যর্থতার দায়ভার ছাত্ররা নিতে চাইছে না। এই জন্যই কি নাহিদ ইসলাম এ ধরনের কোনো মন্তব্য করলেন? আবার হতে পারে যে তিনি যে মন্তব্য করেছেন এটি ম্যাটিকুলাস ডিজাইন বা ম্যাটিকুলাস প্ল্যানেরই অংশ। আমি সেটি মনে করি। দেশে যে পরিমাণ মব সৃষ্টি করা হচ্ছে, দলবদ্ধভাবে উশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, সেখান থেকে বেশ আগে থেকে অন্তত আমি বলে আসছি যে এই ধরনের অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে সরকার মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে এর মধ্য দিয়ে তো নির্বাচন করা সম্ভব না, কোনো জাতীয় নির্বাচন এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া সম্ভব না, অর্থাৎ নির্বাচনকে বিলম্বিত করার একটা ম্যাটিকুলাস ডিজাইনও এটি। এই কথা আমি অনেক আগে থেকে বলে আসছি। যারা আমার ভিডিও নিয়মিত শোনেন, আমার কন্টেন্টগুলো দেখেন, তাদের নিশ্চয়ই মনে থাকার কথা। ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তারপর বিভিন্ন স্থানে যেভাবে চাঁদাবাজি করা হচ্ছে, এটি স্পষ্টত ইচ্ছাকৃতভাবে এটি করা হচ্ছে। কেন ইচ্ছাকৃতভাবে? সরকারের প্রশ্রয় তো বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়া হলো, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ভেঙে চুরমার করে ফেলা হলো। কাউকে কি ধরা হয়েছে, আটক করা হয়েছে? অপারেশন ডেভিল হান্টের নামে যে বিতর্কিত অপারেশনটি চালানো হলো এতদিন ধরে, তার মধ্য দিয়ে কি এই ধরনের চিহ্নিত কোনো ব্যক্তিকে, উশৃঙ্খল জনতার কাউকে আটক করা হয়েছে? হয়নি তো। কেন হয়নি? স্পষ্টত বোঝা যাচ্ছে যে এইগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। উশৃঙ্খলাতে যেন বাড়ে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি ঘটে। এবং যেখানে একদিকে প্রধান উপদেষ্টা বলছেন যে অপরাধের মাত্রা বাড়েনি, আবার নাহিদ ইসলাম বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি ঘটেছে, আবার অন্যদিকে গায়েবী আওয়াজ থেকে বাণী আসছে যে মবকে মব বলা যাবে না। মবকে মব বলা যাবে না কি ললিপপ বলতে হবে? এইগুলোকে ললিপপ মুখে দিয়ে মানুষ চুপচাপ বসে থাকবে আর সিনেমা দেখার মতন করে দুহাত প্রসারিত করে মাঝে মাঝে হাততালি দেবে, এমনটাই কি? কি অদ্ভুত সব আহ্বান গায়েবী আওয়াজ থেকে যে মবকে মব বলা যাবে না। এবং এটি তো স্পষ্ট যে একদিকে নির্বাচন বিলম্বিত করা আর এই ধরনের মব ক্রিয়েট করে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো একেবারে মুছে ফেলা, মানে রিসেট বাটন প্রেস করার মধ্য দিয়ে। বড় অদ্ভুত বিষয় হচ্ছে যে রয়টার্স যে মন্তব্যটি করেছে যে এই প্রথম কোনো রাজনীতিক যিনি সন্দেহ প্রকাশ করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতিজনিত কারণে এই সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না। কিন্তু এর আগে তো আরও অনেক রাজনৈতিক দল সন্দেহ প্রকাশ করে আসছে। বিএনপি সরাসরি বলেছে যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এই যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না, এই না, এবং নাহিদ ইসলামের যে না, যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না, এই দুইয়ের মধ্যে একটি যোগসূত্র রয়েছে। যোগসূত্রটা কি? খুব সহজ। সেটি হচ্ছে যে নাহিদের কথায় নির্বাচন বিলম্বিত হবে বা নির্বাচন বিলম্বিত করতে হবে, আর সেখান থেকেই রাজনৈতিক দলগুলো সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এরও অনেক আগে। তার কারণ এই যে দলটি নাহিদ ইসলামের, সেটি তো কিংস পার্টি, এবং এই কিংস পার্টি দিয়ে কী কী করা হবে সেই সন্দেহ থেকেই তো রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছে। আর নাহিদ ইসলাম যে বললেন যে গত 7 মাসে আমরা সবাই আশা করেছিলাম স্বল্প মেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশিং ব্যবস্থা, আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, কিন্তু এটা একটা মাত্রায় ঘটেছে ঠিকই, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। কেন হয়নি? এর জবাবদিহিতা কে করবে? দায় দায়িত্ব কার? কেন সংস্কারগুলো হয়নি? সংস্কারগুলো যে ঝুলিয়ে রাখা হয়েছে, মাসের পর মাস সংস্কার বিষয়ক কমিশনগুলোকে সময় দেওয়া হয়েছে, আবার জাতীয় ঐকমত্যের কমিশন করা হয়েছে, সেইগুলো আবার অক্টোবর পর্যন্ত সময়, 6 মাসের জন্য। কি অদ্ভুত সব ম্যাটিকুলাস ডিজাইনের অংশ। রয়টার্স কথা বলছে যে তাদের নিজস্ব মন্তব্য, যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে নাহিদের নেতৃত্বাধীন যে নতুন রাজনৈতিক দল তা রাজনীতিকে উল্লেখযোগ্যভাবে নতুন চেহারা দেবে। হ্যাঁ, চেহারা তো দিতেই পারে, সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে অনেক অনেক বড় চেহারা দিতে পারে। নাহিদ ইসলাম বলছেন যে নির্বাচনের আগে জুলাই বিপ্লবের প্রোক্লেমেশন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। যদি 1 মাসের মধ্যে করা যায় তাহলে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। আবার কি বিপরীতমুখী কথাবার্তা, একদিকে বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতিজনিত কারণে এই সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, আবার বলছে যে প্রোক্লেমেশন বিষয়ে সবাই যদি একমত হয় তাহলে জাতীয় নির্বাচনটি করা সম্ভব। আবার এদিকে আরেক বিপ্লবী সাবেক সমন্বয়ক
সার্জিস আলম তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত যেন কেউ নির্বাচনের নাম মুখে না নেয়। মামাবাড়ি আবদার, তারা যা বলবে তাই করতে হবে। অতএব নাহিদ ইসলাম যে বলেছেন বা বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবস্থায় জাতীয় নির্বাচন সম্ভব নয়, এটি একেবারেই সেই প্ল্যানিংয়ের অংশ। তারা যে পরিকল্পনাই করুক না কেন, তা কি সম্ভব হবে? যে ইসলামী উগ্রবাদীর, কথিত ইসলামী উগ্রবাদী গোষ্ঠীর একটা আস্ফালন, তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আর একদিকে কথিত তৌহিদি জনতার নামে মব ক্রিয়েট করা হচ্ছে, বিভিন্ন জায়গায় থানা অবরুদ্ধ করে রাখা হচ্ছে। এই তৌহিদি জনতা তো প্রকৃত তৌহিদি জনতা নয়, তৌহিদি জনতার নাম করে ইসলামকে কলুষিত করা হচ্ছে এবং এটাই তাদের পুঁজি। অতএব যে পরিকল্পনার কথা অজান্তেই ফাঁস করে দিলেন নাহিদ ইসলাম, সেটি আমরা বহুত আগে থেকেই বলে আসছি। এখন দেখা যাক তাদের এই পরিকল্পনা কোন দিকে। বাংলাদেশের রাজনীতি এখন কার হাতে এবং এই রাজনীতি কোত্থেকে কিভাবে পরিচালিত হচ্ছে? এটি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারি বাসভবন যমুনা, সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, নাকি বাংলাদেশের যে বঙ্গভবন রয়েছে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তার দপ্তর থেকে, নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমলাতন্ত্রে যারা হর্তাকর্তা ব্যক্তি রয়েছেন এই মুহূর্তে সিভিল সার্ভিসে, জুডিশিয়ারিতে এবং অন্যান্য সার্ভিসে, তাদেরকে নিয়ে এই সরকারের পেছনে থেকে ছায়া সরকার হিসেবে সরকারের সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে কারোর নিকটই একক কোনো নিয়ন্ত্রণ নেই। পারস্পরিক অবিশ্বাস, অশ্রদ্ধা এবং একে অপরকে উত্ত্যক্ত করার যে প্রবৃত্তি আমরা লক্ষ্য করছি, তাতে মনে হচ্ছে যে আমরা একটা ভয়াবহ অনিশ্চয়তার দিকে এগোচ্ছি। আমাদের রাজনীতির নিয়ন্ত্রণ যদি জনতার হাতে থাকতো, রাজনৈতিক দলগুলোর হাতে থাকতো, কিংবা ধরুন এদেশের যারা আমলাতন্ত্র, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, এনিবডি, মানে সুনির্দিষ্ট করে আপনি যদি বলতে পারতেন যে ওই লোকের হাতে ক্ষমতা রয়েছে এবং তিনি সব কিছুর জন্য দায়ী এবং তাকে জবাবদিহির আওতায় আনা হবে এবং আগামী দিনে তার ভালো কাজের জন্য তাকে পুরস্কৃত করা হবে, মন্দ কাজের জন্য তাকে তিরস্কার করা হবে, এরকম একটা সিঙ্গেল মানুষ শেখ হাসিনার পতনের পর এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। প্রায় সবাই অন্যের উপর দায়িত্ব চাপাচ্ছেন, কেউ কেউ অতি ভালো মানুষ সেজে নিজেদের ব্যর্থতার কথা বলার চেষ্টা করছেন। কিন্তু জনজীবন এতটা দুর্বিষহ হয়ে পড়েছে এবং এতটা জটিল হয়ে পড়েছে, কোনো অবস্থাতেই মানুষের যে প্রয়োজন, মানুষের যে আবেগ, মানুষের যে উচ্ছ্বাস এবং বেঁচে থাকার যে আগ্রহ, এই সবগুলো পরস্পরের সাথে যুদ্ধ করছে। ফলে মানুষের অকাল মৃত্যু হচ্ছে, অকাল বার্ধক্য হচ্ছে, আমাদের যে জাতীয় উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে এবং যেটিকে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ। এমনকি সন্তান ধারণ করার জন্য একটা নারীর যে মন মানসিকতা দরকার বা সন্তান উৎপাদনের জন্য একটি পুরুষের যে সক্ষমতা দরকার, এটিকে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ। এই জিনিসটিও অর্থনীতির সূত্র অনুযায়ী ক্রমশ নিচের দিকে যাচ্ছে। ফলে আপনি গত 6 মাসে যদি গর্ভধারণের ইতিহাস দেখেন, সন্তান প্রসবের ইতিহাস দেখেন এবং নবজাতক যারা রয়েছেন তাদেরকে মূল্যায়ন করেন, আপনি দেখবেন যে আমাদের এই সমাজের যে ক্ষতচিহ্ন সব কিছুই প্রতিটি নরনারীর জীবনে, নবজাতকের জীবনে একেবারে রীতিমতো দগদগে ঘা হয়ে বিরাজ করছে। এই যে সুনির্দিষ্টভাবে একটি রাজনীতি কারো হাতে না থাকা এবং কোনো পক্ষেরই অ্যাবসলিউটলি দায়িত্ব নিয়ে কথা না বলা, দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা এবং সবার মধ্যে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে ছাত্র জনতা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলের মধ্যে অনিশ্চয়তা, তারপর অবিচার, অনাস্থা এবং রাতের অন্ধকার, এই ভয়গুলো এতটা প্রবল হয়ে পড়েছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। সবার মধ্যেই একটা কৃত্রিমতা দেখা দিয়েছে। আর যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তখন সঙ্গত কারণে প্রথম যে সুযোগটি যারা নেয় তারা হলো বিদেশি শক্তি। এখন এই বাংলায় বিদেশি শক্তিগুলো অতীতের যে কোনো সময়ের চাইতে সবচেয়ে বেশি কার্যকর, সবচেয়ে বেশি বিপজ্জনক, সবচেয়ে বেশি তৎপর এবং এই বিদেশি শক্তির তৎপরতার কারণে আমরা অতীতের যে কোনো সময় সে দুর্বল, অসহায় এবং একই সঙ্গে পরনির্ভরশীল, পরজীবিতে পরিণত হতে যাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো রাজনীতির যে ধ্যান ধারণা, তথ্য এবং উপাত্ত,
এবং আইডিওলজি যেটিকে বলা হয়, এটি সবসময় দেশের বাইরে থেকে আসে। যেমন ইমাম খমেনি, আয়াতুল্লাহ খামেনি, তিনি যখন প্যারিসে ছিলেন এবং সেখান থেকে যখন প্যারিসের রাজধানী মানে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসে তিনি যখন তেহরান নিয়ন্ত্রণ করতেন, তখন তেহরানের যে দুর্গতি আজকের মতোই ছিল। কিংবা মুসলিম ব্রাদারহুড যখন নিষিদ্ধ ছিল এবং যে সময়টিতে দেশের বাইরে থেকে তারা সব কিছু নিয়ন্ত্রণ করতো হোসনি মোবারকের শেষ জামানাতে, তখন মিশরে যে দুর্ভোগ এবং দুর্দশা ছিল এটা আমাদের মতোই ছিল। পাকিস্তানেও একই অবস্থা। পাকিস্তানের রাজনীতিতে এটা সুদীর্ঘ সময় ধরে নওয়াজ শরীফ তিনি কখনো দুবাইতে অথবা কখনো সৌদি আরব থেকে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন। আবার একই কাজ করেছেন বেনজির ভুট্টো, তিনিও দুবাইতে বসে পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন এবং পরবর্তীতে ক্ষমতায় এসেছেন এবং কেউ ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে পারেননি। এবং তারা যখন নিয়ন্ত্রণ করেছেন তখন যেমন পাকিস্তানের অবস্থা খুব খারাপ ছিল, আবার নিয়ন্ত্রণ যখন তাদের হাতে চলে এসেছে, অর্থাৎ তারা দূর দেশ থেকে এসে যখন ক্ষমতা পেয়েছেন তখন তারা সেটা চালাতে পারেননি। ফলে অতীতে তাদের যে বিপত্তি ছিল, যেমন বেনজির ভুট্টোর প্রথমবারের ক্ষমতা চ্যুতি, তার দ্বিতীয়বারের ক্ষমতা চ্যুতির সেটা আরও ভয়াবহ। মানে দ্বিতীয়বারের ক্ষমতা চ্যুতি প্রথমবারের ক্ষমতা চ্যুতির সেটা আরও ভয়াবহ। আর পরবর্তী একেবারে তার শেষ দিকে তাকে তো জীবন দিয়ে তার দেনা পরিশোধ করতে হলো। তো এই যে পরিবেশ পরিস্থিতি, রাজনীতির যে উদাহরণ, এগুলো বাংলাদেশের জন্য এখন অপরিহার্য হয়ে পড়েছে বলেই এই কথাগুলো বলছি। আমাদের দেশের রাজনীতি এখন এই মুহূর্তে রিমোট কন্ট্রোলে চলছে দুইভাবে। অর্থাৎ বিদেশি যারা শক্তি তারা লন্ডনে বসে, ওয়াশিংটনে বসে কিংবা দিল্লিতে বসে রিমোট টিপ দিচ্ছেন। তাদের যে সকল এজেন্ট রয়েছে, অফিস রয়েছে, দালাল রয়েছে, ফড়িয়ে রয়েছে, তারা সেই রিমোটের সেই যে কোড নাম্বার সেই অনুযায়ী বা এখানে লাফালাফি করছে, বকা দিচ্ছে, কর্মকাণ্ড করছে এবং একটার পর একটা অনার সৃষ্টি তারা তৈরি করে চলেছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আমাদের যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে এটিও এখন রিমোটে পরিচালিত হচ্ছে। যদি আমরা আওয়ামী লীগের কথা বলি, এটি 100% এখন রিমোট নিয়ন্ত্রিত একটি রাজনৈতিক দল। শেখ হাসিনার পক্ষ থেকে বা তার ঘনিষ্ঠজন যারা রয়েছে তাদের পক্ষ থেকে প্রতি মুহূর্তে রিমোটে ফ্রিকোয়েন্সি ছেড়ে দিয়ে বাংলাদেশটাকে পুরো যাকে বলা হয় বিদ্যুতায়িত বা ইলেকট্রিফাইড করা যে চেষ্টা শেখ হাসিনা করে যাচ্ছেন, তার ফলে এমন কোনো দিন নেই যে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে খবর না হচ্ছে। এই খবর দূরে বসে তাদের কাছে কেমন লাগছে, কিন্তু এই খবরে যারা শিরোনাম হচ্ছেন বাংলাদেশে বসে, তাদের এক একজনের জীবন রীতিমতো জাহান্নামে পরিণত হয়ে যাচ্ছে। দ্বিতীয় যাদের কথা বলবো সেটা হলো বিএনপি। এখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান দুজনই লন্ডনে রয়েছেন এবং বেগম খালেদা জিয়া 18 সালের পর থেকে দীর্ঘদিন তিনি কারাভোগ করেছেন। তো তখন মূলত কার্যত তিনি অসুস্থ ছিলেন এবং এখন অসুস্থতা এবং বার্ধক্য দুটোই তাকে বলতে গেলে একটি মনুমেন্টে পরিণত করেছে, একটি ইনস্ট্রুমেন্টে পরিণত করেছে, একটি আবেগে পরিণত করেছে। অর্থাৎ তিনি ঐক্যের একটা প্রতীক, সম্মানের একটা প্রতীক, মর্যাদার একটি প্রতীক। কিন্তু এর বাইরে ইফেক্টিভ ওয়েতে লিডারশিপ যেভাবে তিনি 80-র দশকে 90-র দশকে পরিচালনা করেছেন ওটি এখন আসলে পুরো অবস্থাতেই সম্ভব নয়। ফলে 2018 থেকে দলের নেতৃত্ব মূলত তারেক রহমান সাহেবের হাতে এবং তিনি সেই কাজটি করে যাচ্ছেন রিমোটের মাধ্যমে দূর থেকে। তার দলের যারা লোকজন রয়েছেন তাদের আনন্দের সীমা নেই, খুশির সীমা নেই। তারা এখন কেউ বলার চেষ্টা করছে যে তাদের নেতা এতটা পুত পবিত্র, মানে সেই পুত পবিত্রর নাম অজু ছাড়া নেওয়া যাবে না। কথাটা বলে ফেলা হয়েছে, সরি বলা হয়েছে, তারেক রহমান সাহেব নিজে বিব্রত হয়েছেন, ডাজ নট ম্যাটার। কিন্তু এই ধরনের ভাষা ব্যবহার করে মূলত তারেক রহমানকে তুষ্ট করার জন্য এই দলের মধ্যে রীতিমতো ছুটোছুটি শুরু হয়ে গেছে। এখন এই যে তিনি এমন পবিত্র যে তার নাম অজু ছাড়া উচ্চারণ করা যাবে না। আল্লাহর নাম যেখানে আমরা বাথরুমে বসে নিতে পারি, রাসূলের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতে অজুর দরকার হয় না। জিবরাইলের নাম নিতে, ইসরাফিলের নাম নিতে, এমনকি আজরাইলের নাম নিতে অজুর দরকার হয় না। পবিত্র কালামে পাক, কালামে রব্বানি, মাযহাবগুলোর মধ্যে এটা নিয়ে বিতর্ক রয়েছে। এক গ্রুপ বলছেন যে এই পবিত্র গ্রন্থটি স্পর্শ করার জন্য শরীরে অজু থাকা দরকার, অন্য গ্রুপ বলার চেষ্টা করছেন যে না, অজু ছাড়াও এটা স্পর্শ করা যাবে এবং তেলাওয়াত করা যাবে। তো এই যদি হয় কালামে রব্বানির অবস্থা, এই যদি হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থা, তো সেখানে জনাব তারেক রহমানের যারা কর্মী রয়েছেন তারা তাকে কোথায় নিয়ে গেছেন এবং এটি এই রিমোট কন্ট্রোল রাজনীতির একটা বিষবৃক্ষ।
সেটা কিভাবে, এটা আবার আলাদাভাবে বলতে হবে। অর্থাৎ যে নেতা বলেছেন তার সঙ্গে তারেক রহমান সাহেবের ফ্রিকোয়েন্সি এবং তারেক রহমান সাহেবের সঙ্গে জনগণের ফ্রিকোয়েন্সি, এই সব মিলিয়ে এখানে একটা আবহাওয়া তৈরি করে ফেলেছে। তৃতীয় যে গ্রুপটি এই মুহূর্তে রয়েছে, স্পষ্টতই এখানে দেশের বাইরে অনেক সাংবাদিক রয়েছেন, ইউটিউবার রয়েছেন, তাদের একটা বিরাট প্রভাব রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, সরকারি দপ্তরগুলোতে, বেসরকারি দপ্তরগুলোতে, এবং এর মধ্যে 1 নম্বরে রয়েছেন জনাব পিনাকি ভট্টাচার্য। জুলকারনাইন শাহের থেকে শুরু করে তাসনিম খলিল, কনক সরওয়ার, ওনাদের দাপটও কোনো অংশে কম নয়। এর বাইরে বিদেশি যারা গণমাধ্যম রয়েছেন, আল জাজিরা রয়েছেন, CNN রয়েছে, নিউ ইয়র্ক টাইমস রয়েছে, তাদেরও একটা ব্যাপক ভূমিকা এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে এবং পুরোটাই পরিচালিত হচ্ছে রাষ্ট্রশক্তির প্যারালাল, রাজনৈতিক শক্তির প্যারালাল বা সামন্তরাল, এবং ক্ষেত্র বিশেষে বাস্তবতার বিরুদ্ধে। এই যে শক্তিগুলো, আপনি এটা আমাদের সমাজকে কিভাবে ক্যান্সার আক্রান্ত করে ফেলছে। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে যে মোবাইল টাওয়ারগুলো রয়েছে, এইগুলো এই রিমোট পরিচালনা করার জন্য যে ফ্রিকোয়েন্সি লেনাদেনা করে, এক টাওয়ার থেকে আরেক টাওয়ার, মোবাইল থেকে টাওয়ার ইত্যাদি, এবং এইগুলো এই সমাজে, রাষ্ট্রে, আকাশে বাতাসে রেডিয়েশন ছড়ায়। আপনি যখন মোবাইলে কথা বলেন বা মোবাইল দেখেন, আপনার নিজের অজান্তে সেই রেডিয়েশন আপনাকে আক্রান্ত করে। তো রিমোট, সব রিমোটেরই কতগুলো সমস্যা রয়েছে, সেটা টেলিভিশনের রিমোট বলেন, ফ্রিজার, এসি বা মোবাইলের রিমোট বলেন, সব রিমোটেই একটা করে সমস্যা থাকে, ফ্রিকোয়েন্সি সমস্যা এবং রেডিয়েশন সমস্যা। তদ্রূপ রাজনীতি যখন রিমোটে পরিচালিত হয়, তখন সেখানেও রাজনীতির রেডিয়েশন আছে, রাজনীতির ক্যান্সার আছে, সেখানে ফ্রিকোয়েন্সি আছে, ইত্যাদি আরও অনেক কিছু। কাজেই আমাদের এই যে রাজনীতির যে এখন নব্য জটিলতা, সেই জটিলতায় আগামী দিনে আমাদেরকে কোন জায়গাতে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।